দেশ এগিয়ে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। প্রধান দুই দল বলা যায় বিএনপি এবং জামায়াতে ইসলামী, তারা প্রচার শুরু করেছে। প্রচারে কিছুটা উত্তাপ দেখা যাচ্ছে বিভিন্ন নেতার বক্তব্যে। এই সব নিয়ে আসলে কথা বলবো। প্রচারে বিভিন্ন অভিযোগ নিয়েও কথা বলবো। সঙ্গে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। একটু শুরুতেই আসলে জানতে চাই, দুদিন হয়ে গেল প্রচার শুরু হয়েছে। বিএনপি সিলেট থেকে প্রচার শুরু করলো, জামাত ঢাকা থেকে শুরু করলো। সব মিলিয়ে প্রচার কেমন দেখছেন এবারের? ধন্যবাদ আপনাকে। আজকে নিয়ে 3 দিন, মানে এখনও তো প্রচারে চলছে আর কি। আছে, নিশ্চয়ই নেতারা প্রচার চলছে। এর মধ্যে ঘটন অঘটন, বাদানুবাদ, অভিযোগ পাল্টা অভিযোগ তো আমরা দেখছি। কিন্তু প্রচারের নেতিবাচক দিকটা হলো যে রাজনৈতিক দলগুলো জনগণের যে সমস্যার সংকট সমাধানে তাদের কি নীতি কর্মসূচি বা পরিকল্পনা আছে তার চেয়ে বেশি প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ করছে, বেশি প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলছে। আর সেটি এক পক্ষ বললে আবার অন্য পক্ষ সেটি ছাড় দিচ্ছে না। এটা চলছে। বিএনপি জামাত, আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই এবং নির্বাচন করতে পারছে না, বিএনপি জামাত ইসলামী হচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী। সেক্ষেত্রে একটা চাপানোতর তো দুই দলের মধ্যে আছে, নেতাদের মধ্যে আছে। তারা দুই দলই এক্ষেত্রে কেহ না হে কারে ছাড়ে সমানে সমান, এরকম একটা অন্তত প্রকাশ্যে তাদের একটা বাকযুদ্ধ চলছে। এখন এই বাকযুদ্ধে জনগণের কী লাভ, ভোটারদের কী লাভ, ভোটাররা কীভাবে বুঝবে যে কে জনগণের পক্ষে করবে? এর মধ্যে তারেক রহমান ঢাকার যে যা সমাবেশ, সেখানে দেখলাম যে স্থানীয় বিশেষ করে তরুণ এবং শ্রমজীবী মানুষ তাদেরকে ডেকে তাদের চাওয়া পাওয়ার কথা শুনতে চেয়েছে, তাদের অভিযোগ শুনতে চেয়েছে আর চেয়েছেন। এটি আমি মনে করি ভালো দিক। সব দলই যদি এরকম স্থানীয়দের সমস্যা শুনতে চান এবং সে ব্যাপারে তাদের প্রতিশ্রুতি দেন, তাহলে ভবিষ্যতে জনগণ বুঝতে পারবে, যে জনগণ ঠিক করতে পারবে যে কোন দল কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটা কতটা পালন করেছে। ইতিমধ্যে প্রতিশ্রুতির বিষয়ে জামাত ইসলামী সামিট করে তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। বিএনপি আনুষ্ঠানিক না জানালেও তারেক রহমান তার বক্তৃতা বিবৃতিতে বলেছে। এবং দুই দল সহ অন্য দলও নির্বাচনী ইশতেহারে প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো এই বাদানুবাদের চেয়ে তারা ইতিবাচক প্রচারে অংশ নেবে। আচ্ছা, সোহরাব হাসান, আপনি বলছিলেন যে এখন পর্যন্ত 3 দিনের যে প্রচার, একটা বাকযুদ্ধ দেখা যাচ্ছে প্রকাশ্যে। এই যে বাকযুদ্ধটা হচ্ছে, যে জনগণের জন্য কিছু করার আশ্বাসের জায়গা থেকে দুই দলের দিকে যে বাকযুদ্ধ হচ্ছে, এটা কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, নাকি এটা মানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয়? না, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না। তবে আমাদের দীর্ঘ রাজনৈতিক বা নির্বাচনী রাজনীতির যে অভিজ্ঞতা, সেখানে কিন্তু এরকম পাল্টাপাল্টি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আরও বেশি মাত্রায় হয়েছে। এবার বরং মাত্রাটা কম, কারণ এখানে প্রধান দুটি দল। অন্য নির্বাচনে জাতীয় পার্টি, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা থাকে। এখানে প্রধান দুটি দল থাকায় সেই পাল্টাপাল্টির এটা কম। বরং এখন যে বিষয়টি হচ্ছে যে জনগণের যে এই মুহূর্তে যে সমস্যাগুলো, সেটা তারা কতটা তারা বিবেচনায় নিচ্ছে, কতটা সমাধানের চেষ্টা করছে। ভবিষ্যতে কি করবে এটা অনেক দূরের। নির্বাচিত হয়ে বা 5 বছর পর বা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। এই মুহূর্তে মানুষ নিরাপত্তাহীনতায় আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। তো সুতরাং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেটি জরুরি। সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে খুব জোরালো দাবি আমরা দেখছি না অন্তর্বর্তী সরকার বা নির্বাচন কমিশনের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। এরই মধ্যে জ্বালানি সংকট, ঢাকা শহরে গ্যাসের চুলা জ্বলছে না। তাই এই সংকটগুলো নিয়ে এই রাজনৈতিক দলগুলো সরকারের কাছে যাবে, সরকারকে বলবে যে এটি এই মুহূর্তে যেটা সমাধান, যেমন বিদ্যুৎ যদি না থাকে তাহলে তো নির্বাচনী প্রচারও অনেক জায়গায় বিঘ্নিত হবে, তারা ভোটারদের কাছে যেতে পারবে না। তা আমি মনে করি জনজীবনের যে প্রাত্যহিক সমস্যা, শিক্ষাঙ্গনের সমস্যা, শিক্ষাঙ্গনের সমস্যার ক্ষেত্রে যদি বলেন যে 7 কলেজ নিয়ে যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছে, তার একটা
সরকার একটা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে। একটা অধ্যাদেশ জারির মাধ্যমে একটা সমাধানের চেষ্টা করছে। আমরা আশা করি যে এই 7 কলেজের শিক্ষার্থীরা এটা মেনে নেবে এবং শুধু অধ্যাদেশ জারি করলেই তো হবে না, এর পরিকাঠামো, এর বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে লোকবল দরকার সেটি করতে হবে এবং এই শিক্ষার্থীদের যে শিক্ষা জীবনে যে যে জট তৈরি হয়েছে সেই জট দ্রুত সারানোর ব্যবস্থা করতে হবে। পরীক্ষা বকেয়া থাকলে পরীক্ষা নিতে হবে, ফলাফল ঘোষণা না করা হয়ে থাকলে পরীক্ষার পর সেটা দ্রুত করতে হবে। অন্তত অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজে যেসব শিক্ষার্থী পড়াশোনা করছেন তারা যেভাবে তাদের শিক্ষা জীবন স্বাভাবিক যেভাবে তাদের শিক্ষা জীবন চলছে এই কলেজগুলোর শিক্ষার্থীদের, কারণ বিরাট সংখ্যক কয়েক লাখ শিক্ষার্থী হবে। কারণ আপনি জানেন যে এর এক একটা কোনো কলেজে 40-50 হাজার পর্যন্ত শিক্ষার্থী, তো বিরাট সমস্যা। সোহরাব হোসেন, আপনি অনেকগুলো সমস্যা নিয়ে কথা বলছিলেন, এর মধ্যে আমি যদি ঢাকার কথাই উল্লেখ করি, যে ঢাকায় বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি কয়েকদিন আগে যে এখনকার প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি জামাতের কর্মীদের মধ্যে একটা হাতাহাতির ঘটনাও ঘটেছে। সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাসের সংকট, তারপর আপনি 7 কলেজের কথা বলছিলেন, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক নেতাদের মুখ থেকে আমরা এই সংকটগুলো নিয়ে কথা শুনিনি। কোনো সমাবেশে বড় করে কোনো সমাবেশে মানে এর কোনো সমাধান নিয়েও কোনো কথা শুনিনি। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো প্রচার করছে, এটা ভোটারদের মনে কোনো আশার সঞ্চার হচ্ছে? না, আশার সঞ্চার হওয়ার কারণ নেই। আচ্ছা, কারণ এই যে পাল্টাপাল্টি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তো জনগণ শুনতে চায় না, ভোটাররা শুনতে চায় না। তারা জানে বিএনপি কি, সেটাও জানে, জামাত ইসলামী কি, অন্য দল কি, এনসিপি কি, সবাই জানে। এবং এই যে সবাই মানে একটা পুরানো ধারায়, আমরা তো পরিবর্তন চেয়েছিলাম জুলাই অভ্যুত্থানের পর, রাজনীতির একটা নতুন বন্দোবস্ত। সেখানে পাল্টা অভিযোগ যত কম হবে, যত ইতিবাচক রাজনীতি চেয়েছিলাম, কিন্তু কোনো দলই সেই ইতিবাচক রাজনীতি করছে। আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টাও বলেছেন যে দেশের এই ক্রান্তি লগ্নে সবার ঐক্য দরকার। সেই ঐক্যটা তো আমরা কারোর মধ্যে দেখছি না। ঐক্য দেখছি না, সেটাই তো সমস্যা। এক্ষেত্রে সরকারেরও দায়িত্ব আছে। আর সরকার তো যারা স্বৈরাচারের দোসর ছিল বা স্বৈরাচারী সরকারের কথা বলেছে তারা তো রাজনীতির দৃশ্যপট থেকে বাইরে, কিন্তু যারা আন্দোলনে অংশ নিয়েছিল সেই অংশীজনরাই তো এখন নির্বাচন করছেন, রাজনীতি করছেন মাঠে। তাদের মধ্যে যে ঐক্য মানে সব দল মিলে একটা দল হতে হবে না, এটা হচ্ছে যে কর্মসম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া, আস্থার সম্পর্ক, একে অপরকে সম্মান দিবে। এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। সেই পরিবর্তনটা দেখছি না। তারা পুরানো ধারায় চলছে এবং অভিযোগ চলছে, এমনকি একজন প্রার্থীর, এনসিপির একজন প্রার্থীর গায়ে পচা ডিম, মানে তার নির্বাচনী প্রচারকালে পচা ডিম ছোড়া হয়েছে। এটি খুবই কি বলে মানে কি বলে শিষ্টাচার বহির্ভূত কাজ এবং এক ধরনের এটি কি বলে অন্য দলের প্রতি একটি অপমানজনক কাজ। সেটি যারা করেছে এটা খুঁজে বের করা দরকার এবং সেক্ষেত্রে যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে যদি তথ্য থাকে, অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনও এ ব্যাপারে সেখানকার সংশ্লিষ্ট যে রাজনৈতিক দল বা প্রার্থী আছে তাদের সতর্ক করে দেওয়া উচিত ভবিষ্যতে যাতে এটি না হয়। এর আগে মিরপুরে আমরা দেখলাম যে সেখানেও দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকার বাইরেও বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। এর থেকে বেরিয়ে আসা প্রথমত হচ্ছে যে রাজনৈতিক নেতাদের কথাবার্তায় যখন উত্তাপ ছড়ায় তখন কর্মীরাও কিন্তু আরও উত্তপ্ত হয়ে ওঠে, একে অপরের উপর আক্রমণ করতেও চায়। আর এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, নির্বাচনী প্রচারটা হবে ইতিবাচক, নির্বাচনটি প্রচার হবে ভবিষ্যৎ কর্মপন্থামুখী, কিন্তু সেটা আমরা দেখছি না। আচ্ছা, সোহরাব হোসেন, আমরা কথা বলছিলাম প্রধান দুই বিরোধী দল নিয়ে, দুই দল নিয়ে আসলে প্রতিদ্বন্দ্বী দল। আমরা দেখেছি যে কিছু জায়গায় বিএনপি এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতাদের কর্মীদের মধ্যে সহিংসতা হয়েছে। একটি জায়গায় সম্ভবত একজন মারাও গেছেন, একজন কর্মী। তো এই জায়গাটায় আমরা দেখছি যে একটা সহিংসতা তৈরি হতে পারে, সেটা বিএনপির দুই নেতার মধ্যে কিংবা প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে। নির্বাচন কমিশনের ভূমিকাটা আসলে কতটুকু দেখছি? না, এখানে নির্বাচন কমিশনের ভূমিকা তো থাকা উচিত, সরকারেরও ভূমিকা থাকা উচিত, আইন শৃঙ্খলা রক্ষাকারীর সবচেয়ে বেশি ভূমিকা রাজনৈতিক দলের। আর আমরা এটি গণতান্ত্রিক দেশে, অন্যান্য গণতান্ত্রিক দেশে এটা ভাবা যায় না যে একটি রাজনৈতিক দল কাউকে মনোনয়ন দিল তার বিরুদ্ধে একজন বা একাধিক প্রার্থী দাঁড়িয়ে যাবে, কারণ তারা
এই প্রার্থী হওয়া পর্যন্তও কিন্তু তারা ওই দলেরই, একই দলের ছিলেন। তার মানে দলের যে একটা শৃঙ্খলা, দলের যে এখানে মনোনয়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে, মনোনয়নটা কিসের ভিত্তিতে হয়েছে। আর সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় যে তৃণমূল থেকে এটি আসতে হবে, অর্থাৎ দলীয় কাঠামোয় যে গণতন্ত্র চর্চা না হয় তাহলে মনোনয়ন প্রক্রিয়াও গণতন্ত্র চর্চা হবে না। অন্যান্যবার আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো যারা মনোনয়ন প্রত্যাশী সবাইকে ডেকে বা একজনকে মনোনয়ন দিয়ে বলতেন যে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। এবারে সেটা হয়নি। নেতৃত্ব পর্যায় থেকে বলা হয়েছে যে এবারে তারা জরিপের ভিত্তিতে করেছে। এখন জরিপের ভিত্তিতে করেছে, অনেক ক্ষেত্রে আবার জরিপ মানে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ জনপ্রিয় নেতা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন, জেল জুলুম খেটেছে, এই নেতাদের বাদ দিয়ে আমরা দেখেছি যে এক ধরনের বহিরাগত না হলেও দলের সঙ্গে তেমন সংশ্লিষ্ট নয় বা দলের সক্রিয় নয়, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে টাকা পয়সার কথাও বলা হয়েছে যে যাদের বেশি টাকা হয়েছে তারাই মনোনয়ন পেয়েছেন। আর সেটাও কিন্তু এই নির্বাচনী রাজনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলবে। আপনি জানেন যে টিআইবি রিপোর্ট অনুযায়ী প্রার্থীরা যে হলফনামা দিয়েছে তার ভিত্তিতেই আমরা দেখছি যে অনেক কোটিপতি, 800-র বেশি কোটিপতি, এবং 17 না 27 জন হচ্ছে 17 জন হচ্ছে শতকোটিপতি। এটা তো তার হলফনামা অনুযায়ী প্রকৃত কোটিপতির সংখ্যা হয়তো আরও অনেক বেশি। আর এর বিপরীতে দেখুন, বরিশালে বাসদের যে প্রার্থী মনীষা চক্রবর্তী, তিনি মাটির ব্যাংক করে শ্রমজীবী সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন নির্বাচনী নির্বাহের জন্য। আর আমাদের রাজনীতি যদি এই অর্থের দৌরাত্ম্য, কালো টাকার দৌরাত্ম্য যদি না কমে, মানে কোটিপতিরাই যদি নির্বাচন নিয়ন্ত্রণ করে, তাহলে তো যে কোনো দলের ত্যাগী নেতারা সুবিধা করতে পারবে না, তারা রাজনীতিতে ছিটকে পড়বেন রাজনীতি থেকে। এবং সেটা আমরা অতীতেও দেখেছি। এইবারের নির্বাচন একটি যে কথাটি বলেছিলেন যে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে যে সংঘর্ষ, তার একটি কারণ, যিনি মনোনয়ন পেয়েছেন তিনি বলছেন দল তো আমার সঙ্গে আছে, আর যিনি মনোনয়ন পাননি তিনি তার সমর্থক কর্মীদের নিয়ে বলছে যে আমার শক্তি তো কম নয়। এ কারণেই যে উত্তেজনা থাকতে পারে, কিন্তু সেটা সংঘাতের রূপ নেবে। এবং নির্বাচনী প্রচার মাত্র শুরু হলো, বাকি 3 সপ্তাহ কী হবে সেটা নিয়ে আমরা অবশ্যই শঙ্কিত। সোহরাব হাসান, এবার একটু একটা প্রসঙ্গে আসি যে আপনি আপনার বক্তব্য বলছিলেন যে নতুন বন্দোবস্ত, জুলাই অভ্যুত্থানের পর দেশে একটি পরিবর্তন আমরা আসলে সকলেই দেখতে চেয়েছিলাম। সেই ধারাবাহিকতায় যদি আসি, আমাদের গত 3টি নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আছে। এরই মধ্যে তারেক রহমান সমাবেশে বলেছেন যে এবারের নির্বাচনও ইঞ্জিনিয়ারিং হতে পারে, একটি অভিযোগ তিনি তুলেছেন। তিনি ধর্মকে ব্যবহার করার কথা বলেছেন, ভোটারদেরকে ভোরবেলা ভোট কেন্দ্রে যে লাইনে দাঁড়াতে বলেছেন। আসলে নতুন এই বন্দোবস্তে এই প্রসঙ্গগুলো আবার কেন আসছে? না, বন্দোবস্ত সম্পর্কে তো জনমনে খুব একটা আশাবাদ নেই, খুব জনগণ আশ্বস্ত হতে পারছে না। সরকারের গত 1.5 বছরের কার্যক্রম, অন্তর্বর্তী সরকারের কাগজপত্রেই আমরা সংস্কার দেখেছি, কিন্তু বাস্তবে তো সংস্কার দেখিনি। আর নারী বিষয়ক একটি সংস্কার কমিশন হয়েছিল, সেখানে অনেকগুলো সুপারিশ করা হয়েছিল, যে ওই ফাইল তো মানে ওই যে সুপারিশ বা ওই কমিশনের রিপোর্ট তো খোলাই হয়নি। অর্থাৎ সেটি সরকার কি করবে না, কারণ কোনো মহল, মানে ধর্মীয় গোষ্ঠী, তারা কিন্তু এর প্রচণ্ড বিরোধিতা করেছে, তাদের বিচার চেয়েছে, তাদের ওই কমিশন রিপোর্ট বাতিল করার কথা কমিশন বাতিল করার কথা বলছে কমিশন। তা এরপর এবং সেখানে আমরা দেখেছি যে সমাবেশে বলেছে, সেখানে শুধু ধর্মীয় দল নয়, সেখানে যারা সেকুলার হিসাবে পরিচিত, মধ্যপন্থার রাজনীতি করেন, তাদের নেতারাও ছিলেন এবং তাদের সমর্থন করেছেন। এক ধরনের রাজনৈতিক আমরা পশ্চাৎপদতা দেখছি। আমরা নির্বাচনী রাজনীতিতে যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে, ধর্মকে ব্যবহার করছে। এখন ধর্মকে শুধু যে ধর্মীয় দল ব্যবহার করছে তা না, ধর্মীয় সেকুলার দল হিসেবে যারা পরিচিত তারাও ব্যবহার করছে। যেমন যদি বলা হয় যে জামাত ইসলামী আসল ইসলামী নয়,
আসল ইসলামী দল নয়। তাহলে তাহলে একটা আসল ইসলামী দল খোঁজা হচ্ছে, একদম। যাতে এই বিষয়ও আছে। এমন ইসলামী আন্দোলন তো দেখলাম যে তারা জামাত জোট থেকে বেরিয়ে গেছে মূলত আসন ভাগাভাগিতে বনেনি বলেই, কিন্তু তারা এও অভিযোগ করেছে জামাত ইসলামী এখন আর ইসলামী শাসন চায় না, এ কারণে তাদের সাথে জোট করা সম্ভব নয়। তাই ধর্ম আমাদের রাজনীতিতে অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতে কী হবে আমরা জানি না। তবে রাজনীতিতে ধর্মের এই ব্যবহার দেশের জন্য বা জনগণের জন্য সুফল বয়ে আনে না কখনো। সোহরাব হোসেন, ছোট করে আপনার কাছে শেষে জানি যে আমরা এই সমাবেশগুলোতে দেখেছি যে এক দল বলছে অপর দল পাকিস্তানপন্থী, আরেক দল বলছে অপর দল ভারতপন্থী কিংবা দিল্লিপন্থী। আসলে বাংলাদেশপন্থী রাজনীতিটা বাংলাদেশে কারা করে? বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশের রাজনীতিকদেরই করার কথা। তারা তো এই ৫৬,০০০ বর্গমাইলের ভেতরেই রাজনীতি করেন। এবং বাংলাদেশের যে সংবিধান আছে, বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জিত ভূখণ্ড, সেখানে এই যে দিল্লি না ঢাকা বা পিন্ডি না ঢাকা, এই বিতর্কই তো হওয়া উচিত না। আর আপনি চিন্তা করতে পারেন, ভারতের কোনো রাজনৈতিক দল কি এই স্লোগান দেবে ঢাকা না দিল্লি? বা পাকিস্তানেও কোনো রাজনৈতিক দল এই স্লোগান দেবে না যে ঢাকা না পিন্ডি বা ঢাকা না ইসলামাবাদ। মানে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দেউলিয়ত্বের কারণ, এবং এক ধরনের জনতুষ্টি করা, যারা ভারত বিরোধী বা যারা পাকিস্তান বিরোধী তাদেরকে সন্তুষ্ট করা। কিন্তু সন্তুষ্ট করে কি করছে? নিজের যে রাজনৈতিক যে ভিত্তি, সেটাকে দুর্বল করছে। বাংলাদেশের মতোই চলবে। যে দেশ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সে দেশের প্রতিটি নাগরিক, সেটা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে প্রত্যেকে তার সমান অধিকার পাবে। আর যেটি কোনো দল আগে যারা একরৈখিক চিন্তা করতো, একপেশে চিন্তা করতো, তারা কিন্তু কোনো দল বলছে যে এখানে সব দলের মানুষই সমান অধিকার সব ধর্মের মানুষই সমান অধিকার ভোগ করবে, সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে। এখন বিএনপির একটা বড় স্লোগান যে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ তো সবারই হওয়া, এটা কোনো দলের বিষয় নয়। আবার জামাত ইসলামী বলছে যে অন্য দল পরীক্ষা করেছেন, আমাদের পরীক্ষা করুন। আর যাই হোক, জনগণের কাছে এটা বলতে পারে, কিন্তু পরীক্ষার বাইরে কেউ নেই। ৭১ পরীক্ষা হয়েছে, ৯০ পরীক্ষা হয়েছে, আপনার ২৪-এও পরীক্ষা হয়েছে। এই সব পরীক্ষায় উত্তীর্ণ দল এবং নেতার সংখ্যা কিন্তু খুবই কম। ধন্যবাদ সোহরাব হোসেন। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের পেছনের খবর জানতে চোখ রাখুন চর্চার ইউটিউব চ্যানেলে এবং চর্চার ফেসবুক পেজে।